তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো কিন্তু রেলের বিভিন্ন এক্সামে এসেছে। সেটা গ্রুপ ডি হতে পারে, আরআরবি এলপি হতে পারে, এনটিপিসি হতে পারে, আরপিএফ হতে পারে। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা হচ্ছে ভৌতবিজ্ঞান বা পদার্থবিদ্যা থেকে। বুঝতে পেরেছ? তাই চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, মানুষ চাঁদে বেশি উচ্চতায় লাফাবে তার কারণ? আমরা জানি 1/6 গুণ হয়ে থাকে চাঁদের ওজন। হ্যাঁ, চাঁদের ওজনটা আমাদের ওজনের। তো সেখানে বেশি উচ্চতায় লাফাবে তার কারণটা কি? তো তার কারণটা হচ্ছে এখানে আমাদের যে মহাকর্ষ বল এটা খুবই কম থাকে চাঁদে। আমাদের পৃথিবীতে মহাকর্ষ বল থাকে, তার জন্যই তো আমাদের ওজনটা বেশি অনুভূত হয় চাঁদের তুলনায়। হুম, তো এখানে সঠিক অপশান সি। তারপর প্রশ্নটি দেখো, সৌরকোষ তৈরিতে ব্যবহৃত উপাদান চিহ্নিত করো। তো যে সোলার, যে তোমরা জানো এটা বিভিন্ন গ্রামে গ্রামে দিয়েছি সোলার এই কোষ, তোমরা সকলেই তা জানো। তো সোলার সেল যাকে আমরা বলে থাকি, তো এটা কোন উপাদানটা দিয়ে তৈরি হয় মূলত? তো সেটা হচ্ছে সিলিকন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক যে শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি ড্যাশের কম বলা হবে, সেটা কত হবে বন্ধুরা? তো সেটা হচ্ছে 20। আমরা জানি 20 থেকে 20,000, এটা হচ্ছে মানে শোনার শব্দ ফ্রিকোয়েন্সিটা। তারপরে দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ যাকে আমরা বিভব প্রভেদ বলি এবং যাকে আমরা ভি দিয়ে ডিনোট করে থাকি, এই ভি এর এসআই একক তোমরা সকলে জানো, ভি ফর ভোল্ট। নেক্সট, যে যন্ত্রের সাহায্যে সার্কিটে কারেন্টের উপস্থিতি শনাক্ত করা যায়, অর্থাৎ কোনো সার্কিটের মধ্যে যে কারেন্ট রয়েছে সেটা আমরা কি দিয়ে মাপতে পারি? তো দেখো, কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ারের একটা ব্যাপার আসছে, তাই আমাদের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কী রয়েছে, নিম্নলিখিত মাত্রাগুলোর কোনটি পৃষ্ঠ শক্তির মাত্রা? তো সেটা হচ্ছে অপশান সি, m/L (T⁻²). নেক্সট, টর্কের মাত্রা কোনটা হবে? সেটা হচ্ছে m/L²(T⁻²). 1 লিটার সমান কত হবে? তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এলপিতে এসেছো, তোমরা সকলে জানো যে 1 লিটার সমান এটা, এইগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? সেটা হচ্ছে অপশান এ, 10⁻³ উত্তপ্ত করলে দোলক ঘড়ি কী হয়ে যায়? তো আমরা যদি একটা দোলক ঘড়িকে উত্তপ্ত করি, অর্থাৎ তাপ প্রয়োগ করি, সেক্ষেত্রে ওই ঘড়িটা স্লো হয়ে যাবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি স্টিলের গোল বল পারদপূর্ণ পাত্রে প্রবেশ করলে যা ঘটবে, অর্থাৎ একটা স্টিলের যদি গোল বল যদি আমরা নিই এবং সেটা একটা পারদপূর্ণ পাত্র আছে, সেখানে যদি প্রবেশ করাই, তাহলে কি হবে? তো সেটা হচ্ছে উপরিতলে কী হবে? ভাসতে থাকবে ওই বলটা। আলোকবর্ষ কী মাপা হয়? তো তোমরা সকলে জানো নক্ষত্রদের দূরত্ব মাপা হয়। তোমরা অনেকে এখানে আলোর গতি বলবে, এটা কিন্তু একেবারে ভুল হয়ে যাবে বন্ধুরা। তার জন্যে কিন্তু এখানে অপশানটা দেওয়া, সেটা আলোর গতি নয়, এখানে বলতে হবে নক্ষত্রদের দূরত্ব মাপা হয়। যদি এখানে এই অপশানটা দেওয়া না থাকতো, তাহলে আমাদের কিন্তু আলোর গতি নিতে হতো। যেহেতু এখানে নক্ষত্রদের দূরত্ব, এটা আমরা বলছি। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? সেটা হচ্ছে 14, এটা তোমরা সকলেই জানো। নিচের কোন যন্ত্রটি বায়ুর বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রিসেন্ট তোমাদের 2022-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সাম এসেছিল, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এখানে এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর বা গ্যাসের আর্দ্রতা আমরা পরিমাপ করে থাকি। ড্যাশ হলো প্লাজমা মেমব্রেনের ভিতর থাকা তরল পদার্থ? সেটা হচ্ছে সাইটোপ্লাজম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি আধা ধাতু অর্থাৎ সেমি মেটাল নয় বলেছে? দেখো, অধাতু নয় বলছে কোনটা? তো সেটা হচ্ছে সিজিয়াম, এটা নয়। নিচের কোন ধাতুটি তাপের সর্বোত্তম পরিবাহক? এখানে যে 4টি অপশান দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা বলছে মানে তাপের মানে সর্বোত্তম মানে ভালো বলতে চাইছি? তো সেটা হচ্ছে সিলভার। নেক্সট, একটি সেল পূর্ণ হতে পারে এমন ইলেকট্রন সর্বোচ্চ সংখ্যা ড্যাশ দেওয়া হয়, সেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। যে সূত্রটা এখানে বলতে বলছে কোনটা হবে?
তো সেটা তোমরা যদি না জানো সেটা জেনে নাও, সেটা যে 2n² এই সূত্রটি। অর্থাৎ n হচ্ছে কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে এখান থেকেই তোমরা বলতে পারো। অর্থাৎ n এর মানটা 1 নিতে হবে, তাহলে 2 × 1² মান কত হবে? 2 × 1 হবে মানে 2, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা থাকবে এবং দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? তাহলে n এর মান 2 লিখব, অর্থাৎ 2 × 2² মানে 2 × 4 হবে 8টা, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে, তৃতীয় কক্ষপথে সেরকমভাবে করতে পারবে আপনারা। তো এইগুলো অবশ্যই আপনাদের প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন কত থাকতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন দেবে, অবশ্যই সেটা এনের জায়গায় পুট করবেন না, মানটা তোমরা পেয়ে যাবে। সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয়, আবার একই প্রশ্ন, সেটা হচ্ছে অ্যামমিটার। নিচের কোন ভৌত পরিমাপ এবং পরিমাপের এককের ভুল জোড় বলেছি, তোমরা বুঝতে পেরেছো? ভুল জোড়। তো দেখো, ভৌত পরিমাপ এবং পরিমাপের এককের ভুল জোড়, সেটা হচ্ছে প্রেসার, নিউটন। কোনোদিন প্রেসারকে আমরা নিউটন দিয়ে মাপি না, এনার্জিকে আমরা জুল দিয়ে মাপে থাকি, পাওয়ারকে ওয়াট দিয়ে মাপে থাকি, ফ্রিকোয়েন্সিকে হার্ট দিয়ে মাপে থাকি, কিন্তু প্রেসারকে আমরা কী দিয়ে মাপি? পাস্কেল। তো তারপর দেখো, কঠিন CO2 কার্বন ডাইঅক্সাইডকে সাধারণত আমরা শুষ্ক বরফ বলে থাকি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে যে দূষণ হয় তা কমানোর একটি উপায় কী হবে? তো অবশ্যই দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু এটা করা যাবে। এবারে নেক্সট প্রশ্ন, আলোক তীব্রতার একক কী? তো সেটা হচ্ছে লাক্স, মনে রাখবে। জি ত্বরণ সহ অবতরণ করছে এরূপ একটি লিফটে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তি নিজেকে মনে করবে কেমন? তো অবশ্যই সে নিজেকে হালকা মনে করবে। একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলে কিছুক্ষণ পাখা জোরে ঘোরে, এটা কিন্তু গতিজাড্যর জন্য হয়ে থাকে এবং এই গতিজাড্যর ব্যাপারটা নিউটনের ফার্স্ট ল অর্থাৎ প্রথম সূত্র থেকে এসেছে। তারপর সুষম গতিবেগ চলন্ত একটি বস্তুর উপর কি হবে? তো একটি নিট শূন্য বল ক্রিয়া করে। টান করা টেলিগ্রাফ তারের উপর একটি পাখি বসল, তারে যে অতিরিক্ত টানের উদ্ভব হবে তা কেমন হবে? তো অবশ্যই পাখির ওজনের সমান হবে। মসৃণ টেবিলের উপর রাখা একটি মুক্ত বস্তুর উপর অপরিবর্তিত মানের বল প্রয়োগ করা হলে এক্ষেত্রে কি পরিবর্তন হবে না বলেছে, তো এটা স্থিতিশক্তির কোনো পরিবর্তন হবে না। নেক্সট, নদীর মাঝখানে ভাসমান মসৃণ বরফখণ্ডের উপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, নদীর পাড়ে পৌঁছাতে হলে তাকে নিউটনের কোন সূত্র প্রয়োগ করতে হবে? অবশ্যই তৃতীয় সূত্র। সে এদিকে ক্রিয়া করবে, হ্যাঁ, বরফখণ্ডের দিকে, তারপরে সে এই বরফ খণ্ডটা থেকে বেরিয়ে যাবে, তাই এখানে ক্রিয়া, সে বরফ খণ্ডটা তাকে প্রতিক্রিয়া করে লাফাতে সাহায্য করবে। নেক্সট, রকি ভরবেগ নিত্যতার শর্ত কী? তো বাইরের থেকে বল প্রয়োগ না করা, এটা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতার শর্ত। নেক্সট, জেট ও রকেটের পার্থক্যটা কোথায়? তো বন্ধুরা, রকেট আমাদের মহাশূন্যে চলাচল করতে পারে না, কিন্তু করতে পারে, ভুল বলছি, রকেট কি বলছে? মহাশূন্যে চলাচল করতে পারে, কিন্তু এই যে জেট, এটা পারে না। এটাই তাদের মেন ডিফারেন্স। এক ব্যক্তি এক হাতে একটি ভারী ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সে কি করবে? তো ব্যাগের উপর কার্য করবে যদি ব্যাগ হালকা হয়। তারপরে প্রশ্ন, যান্ত্রিক তরঙ্গ কেমন হবে? তো সেটা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুটোই হবে বন্ধুরা। শব্দ দ্রুত বিস্তার লাভ করবে কিসের মাধ্যমে? এখানে এই যে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে ইস্পাতের মাধ্যমে শব্দ মানে তাড়াতাড়ি বা স্পিডে, মানে খুব প্রচণ্ড বেগে বিস্তার করবে। তরঙ্গ এক স্তর থেকে অন্য স্তরে গেলে কি পরিবর্তন হবে? তো অবশ্যই তার মধ্যে গতিবেগের পরিবর্তন হবে, তার মধ্যে বিস্তারের পরিবর্তন হবে, কম্পাঙ্কের পরিবর্তন হবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। এগুলোর মধ্যে কোনটা হবে? তো অবশ্যই বন্ধুরা তার গতিবেগের পরিবর্তন হবে এবং কী হবে, তার সাথে সাথে বিস্তারের পরিবর্তন হবে এবং তার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। যেটা হবে না সেটা হচ্ছে কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকবে। চলমান সাইকেলের চাকার আছে কি শুধু কিন্তু স্থিতিশক্তি রয়েছে? তো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে। একটি জলপূর্ণ
জল ভর্তি ফাঁপা গোলক এবং অর্ধেক জল ভর্তি একই রকমের ফাঁপা গোলক নেওয়া হলো। এদের ভর কেন্দ্রের অবস্থান কেমন হবে? তো প্রথমটি ভর কেন্দ্রটি দ্বিতীয়টির ওপরে হবে। নেক্সট, দুটি বস্তুকে একই সঙ্গে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হলো। বায়ুতে থাকাকালীন তাদের ভর কেন্দ্রের তরঙ্গ বস্তু দুটি কী হবে? জি এর সমান হবে। একটি তামার তারকে ভার দ্বারা টান করা আছে, হঠাৎ তারটি ছিঁড়ে গেল, এতে তারের তাপমাত্রাটা কী হবে? অবশ্যই বেড়ে যাবে। তারপর প্রশ্ন, ml⁻⁻1 T⁻², মাত্রা হবে কোন রাশি? সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা সর্বোচ্চ থাকবে? সেটা হচ্ছে ইস্পাত। হাইড্রোলিক প্রেস দ্বারা অল্প বল প্রয়োগ করলে কী হবে? বেশি বল উৎপন্ন করা যায়। একটি বদ্ধ পাত্রে একটি ব্লক ভাসছে। পাত্রের বায়ু অপসারণ করা হলো, ফলে বস্তুটি কী হবে? খানিকটা ভেসে উঠবে। একটি বরফখণ্ডের মধ্যে এক টুকরো পাথর আবদ্ধ আছে এবং বরফখণ্ডটি বিকারের জলে ভাসছে। বরফখণ্ড জলপূর্ণ গলে গেলে জলের লেভেল কী হবে? অবশ্যই নিচেতে নেমে যাবে। কিন্তু যখন জল থেকে বরফে হয় বন্ধুরা, তখন কিন্তু তার আয়তনটা বেড়ে যায়। বায়ু শূন্য স্থানে 1 পাউন্ড লোহার তুলা যন্ত্রের তোলা করা হলো। তুলা দণ্ডটি লোহার দিকে কাত হবে। জাহাজে প্রায় ব্যালাস্ট রাখা হয় যাতে মোটা কেন্দ্রে জাহাজের ভর কেন্দ্র কী হয়? নিচে থাকে। কঠিন পদার্থের সরাসরি গ্যাসে পরিণতকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন বলে থাকি। আর্দ্রতা মাপক যে যন্ত্রটা সেটা হাইগ্রোমিটার। তোমরা একটু আগেই ভালো করে মনে করার চেষ্টা করো, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। শূন্য মাধ্যমে বিকীর্ণ তাপের বেগ কত হবে? এই প্রশ্নটা এলপিতে হয়েছিল, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার। স্প্রিং তুলা থেকে জলপূর্ণ একটি বালতি ঝুলানো আছে, সুতোর বাঁধা এক টুকরো লোহাকে সুতো ধরে জলে ডোবানো হলো। স্প্রিং তুলার পাটটা কত হবে? অবশ্যই পরিবর্তন হবে না। একমুখ বন্ধ একটি কাচের নল পারদপূর্ণ করে আর একটি পারদপূর্ণ পাত্রে খোলামুখ পারদে ডুবিয়ে খাড়া করে রাখা হলো। এবার পাত্রে আরও কিছু পারদ ঢালা হলো। এতে নলের পারস্তম্ভের উচ্চতা কী হবে? একই থাকবে। তাপ পরিবহনের ক্ষমতা সবচেয়ে বেশি এজির, যাকে আমরা কি বলি? কমেন্ট করে জানাবে। এসআইতে 11 গ্রাম আপেক্ষিক তাপ কত হবে? এটা তোমরা কি করবে? 22.4 সেটা তোমরা করবে। সাদা চকচকে বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি হয়ে থাকে, অর্থাৎ যত সাদা হবে তার প্রতিফলন ক্ষমতা বেশি হবে। তাই আমরা গ্রীষ্মকালে সাদা জামা কাপড় পরে থাকি। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সর্বোচ্চ সীমা কত? 20 থেকে 20,000। যেহেতু এখানে সর্বোচ্চ বলেছে, তাই আমরা 20,000-এ সঠিক উত্তর করব। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।